দ্য ডিবেটে আপনাদের স্বাগত, যেখানে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নানামুখী দৃষ্টিকোণ বিশ্লেষণ করি। মানে ধরুন, প্রবল ঝড়ে একটি পুরনো বাড়ির চাল উড়ে গেছে, জানালার কাচ ভেঙেছে, কিন্তু পিলারগুলো এখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কাঠামোটা অন্তত টিকে আছে। ঠিক, আপনি হয়তো বলবেন বাড়িটি ক্ষতিগ্রস্ত, কিন্তু এখনও টিকে আছে। কিন্তু যদি বাড়ির ভিত্তিটাই পুরোপুরি ধসে যায়, তখন কি হবে? আমাদের আজকের বিতর্কের বিষয় ঠিক এমনই একটি পরিস্থিতি। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের আইনি বৈধতা নিয়ে। হ্যাঁ, মানে এটি কি আমাদের বিদ্যমান সাংবিধানিক কাঠামোর অধীনে বৈধ, নাকি এটি সম্পূর্ণ একটি এক্সট্রা কনস্টিটিউশনাল বা বিপ্লবী সরকার? একদম তাই। আমি মনে করি বিদ্যমান সংবিধান ও সুপ্রিম কোর্টের ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে আইনি ধারাবাহিকতা রক্ষা করেই এই সরকারের বৈধতা নিশ্চিত করা সম্ভব হয়েছে। আর আমি বিষয়টিকে দেখছি সম্পূর্ণ ক্ষীণ একটি জায়গা থেকে। ৫ আগস্ট কোনো সাধারণ ঝড় ছিল না। এটি ছিল একটা পুরো দস্তুর সাংবিধানিক ভাঙন, যাকে আমরা কনস্টিটিউশনাল র্যাপচার বলি। আচ্ছা। প্রধানমন্ত্রী, ক্যাবিনেট এবং সংসদ সবাই যখন বিলুপ্ত, তখন পুরনো সংবিধানে এই সরকারি স্থান সংকুলান আসলে সম্ভব নয়। আমার অবস্থান হলো এটি আক্ষরিক অর্থেই একটি বিপ্লবী সরকার। এর বৈধতা পুরনো সংবিধানে খোঁজার চেষ্টা করাটা বাস্তবসম্মত নয়। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা বা ধরুন কনস্টিটিউশনাল কন্টিনিউটি যে কোনো রাষ্ট্রের টিকে থাকার জন্য অপরিহার্য। ৫ আগস্টের পর যে চরম রাষ্ট্রীয় শূন্যতা তৈরি হয়েছিল তা তো আমরা অস্বীকার করতে পারি না, তাই না? না, তা পারি না। কিন্তু সুপ্রিম কোর্টের ১০৬ অনুচ্ছেদের অধীনে পরামর্শমূলক মতামতের মাধ্যমে সেই শূন্যতা পূরণ করে নতুন সরকারকে একটি আইনি ভিত্তি দেওয়া হয়েছে। মানে কাঠামোটি হয়তো কিছুটা বাকিয়েছে, কিন্তু পুরোপুরি ভেঙে পড়েনি। কিন্তু বাস্তব চিত্রটা দেখুন, যখন একটি সরকারের প্রধানমন্ত্রী, ৩০০ জন সংসদ সদস্য এবং পুরো ক্যাবিনেট দেশ ছেড়ে চলে যায়, তখন সংবিধান কার্যত কাজ করা বন্ধ করে দেয়। আমি বুঝতে পারছি আপনার পয়েন্ট, কিন্তু একটু শেষ করি। আপনি ১০৬ অনুচ্ছেদের কথা বলছেন, কিন্তু সংবিধানে স্পষ্ট বলা আছে এটি কেবল একটি পরামর্শমূলক ক্ষমতা। এটি কোনো আইনি রায় দেওয়ার বা অ্যাডজুডিকেটিভ ক্ষমতা রাখে না। সংবিধানে আদৌ উল্লেখ নেই এমন একটি সম্পূর্ণ নতুন ধরনের অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেওয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টের নেই। এটি সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত। আপনার এই পয়েন্টটা মানতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ একটি ক্রান্তিকালে, মানে যখন রাষ্ট্র প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, তখন সুপ্রিম কোর্টের এই মতামতই তো একমাত্র আইনি রক্ষা কবচ হিসেবে কাজ করে। কিভাবে? একে তো আমরা রাষ্ট্র বাঁচাতে ডক্ট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার মতবাদের একটি আধুনিক প্রয়োগ হিসেবে দেখতে পারি। শূন্য থেকে শুরু করার চেয়ে এটি কি বেশি নিরাপদ নয়? কিন্তু আমাদের আইনি ইতিহাস ঘাটলে দেখবেন, সুপ্রিম কোর্ট নিজেই এই ডক্ট্রিন অফ নেসেসিটি আগেই বাতিল করে দিয়েছে। পঞ্চম ও সপ্তম সংশোধনীর রায় এবং আনোয়ার হোসেন চৌধুরী কেসে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল যে প্রয়োজনের দোহাই দিয়ে কোনো অসাংবিধানিক ক্ষমতা দখলকে বৈধতা দেওয়া যাবে না। রাইট, সেটা ঠিক। কেন জানেন? কারণ এটি ভবিষ্যতে বারবার সংবিধান লঙ্ঘনের পথ বা লুপহোল তৈরি করে। তাই ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে এমন মত দেওয়াটা আইনি সীমানার পুরোপুরি বাইরে চলে যায়। তাহলে আপনি বলছেন আইনপথে বাঁচার কোনো উপায় ছিল না? কিন্তু পুরোপুরি শূন্য থেকে শুরু করলে যে অরাজকতা তৈরি হতো, সেটা ঠেকাতেই তো রাষ্ট্রপতিকে একটি ভাসমান জাহাজের ক্যাপ্টেনের মতো হাল ধরতে হয়েছে। ভাসমান জাহাজ? হ্যাঁ, রাষ্ট্রপতির পদে বহাল থাকাটাই তো এই সাংবিধানিক কাঠামোর অটুট থাকার সবচেয়ে বড় প্রমাণ। প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে ভেঙে পড়ার পরও রাষ্ট্রপতির উপস্থিতি আইনি ধারাবাহিকতা ধরে রেখেছে। আপনার জাহাজের রূপকটি শুনতে ভালো লাগলেও আইনি কাঠামোর ভেতরে এটি একেবারেই অচল। আমাদের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির নিজের কোনো ইঞ্জিন নেই। তিনি চলেন প্রধানমন্ত্রীর পরামর্শে। প্রধানমন্ত্রী নেই মানে জাহাজের ইঞ্জিনই নেই। সেখানে ক্যাপ্টেনের বসে থাকাটা শুধুই একটি ভ্রমম। সংসদ বা মূল ভিত্তি যখন ধসে পড়েছে, তখন রাষ্ট্রপতির আইনি অস্তিত্ব কার্যত শূন্য। তিনি এমন একজন ক্যাপ্টেন যিনি এমন একটি জাহাজে বসে আছেন যার চলার কোনো ক্ষমতাই নেই। ইঞ্জিন নেই ঠিক আছে, কিন্তু পুরনো সংবিধানকে পুরোপুরি ছুঁড়ে ফেললে রাষ্ট্রে যে চরম আইনি অরাজকতা তৈরি হবে, তার দায় কে নেবে? পুরনো সংবিধানের অন্তত একটি কাঠামো বা পিলার আমাদের একটি আইনি ভিত্তি দিচ্ছে। কিন্তু সেটা তো ভাঙা পিলার। ভাঙা হলেও তো কিছু একটা আছে। আপনি যদি বলেন সবকিছুই অবৈধ, তাহলে তো রাষ্ট্রে দৈনন্দিন কাজ, চুক্তি, আইন শৃঙ্খলা সবই প্রশ্নের মুখে পড়ে যায়। আমি বলছি না যে রাষ্ট্র চলবে না, কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের দিকে তাকালে দেখবেন সেখানে বলা আছে জনগণের রায়ই সর্বোচ্চ। যখন একটি সফল বিপ্লব হয়, তখন জনগণের সেই রায় কোনো পুরনো বা ভাঙা সংবিধানের চেয়ে অনেক বড় হয়ে দাঁড়ায়। মানে আপনি নতুন ম্যান্ডেটের কথা বলছেন? একদম। পুরনো সংবিধানের জোড়াতালি দিয়ে এই বিপ্লবী বাস্তবতাকে আইনি রূপ দেওয়া যায় না। আপনি যদি এটিকে আইনি কাঠামোতে আনতে চান, তবে গণভোট বা নতুন সংবিধান প্রণয়ন সভার মাধ্যমে কেবল সেটি করতে হবে। আমাদের আজকের আলোচনা থেকে অন্তত এটুকু স্পষ্ট যে আমরা উভয়ই একমত যে ৫ আগস্টের পর রাষ্ট্র এক নজিরবিহীন কাঠামোগত পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে,
যা সাধারণ বইয়ের নিয়মে মাপা কঠিন। একদম ঠিক বলেছেন। তবে আইনি বৈধতার উৎস কোথায় তা নিয়ে আমাদের দ্বিমত রয়ে যাচ্ছে। বিদ্যমান সংবিধানের ১০৬ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতির উপস্থিতির মাঝে জোড়াতালি দিয়ে সমাধান খোঁজা হবে, নাকি নতুন গণভোট ও সংবিধান রচনার মাধ্যমে একটি নতুন বিপ্লবী বাস্তবতাকে আইনি রূপ দেওয়া হবে? সেটাই মূল প্রশ্ন। এবং এই প্রশ্নটির উত্তর খোঁজা শুধু আইনজীবীদের কাজ নয়, এটি রাষ্ট্রের নাগরিক হিসেবে এটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এর ওপরই নির্ভর করছে আগামী দিনে আমাদের আইনি কাঠামোর ভিত্তি কতটা মজবুত হবে। ঠিক। আমরা কি সেই ঝড়ে টিকে থাকা পুরনো পিলারগুলোর ওপরই নতুন করে ছাদ গড়ব, নাকি মেনে নেব যে পুরনো ভিত্তিটাই ধুয়ে মুছে গেছে এবং আমাদের একেবারে নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে? ভাবনার এই জায়গাটি উন্মুক্ত রেখেই আজ শেষ করছি।